সাজেকে সকালের প্রকৃতি দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এই পথ ধরে হাঁটছি, এটা রুইলইপাড়া। আর পথের দুই পাশে অনেক কটেজ রিসোর্ট দেখতে পাবেন। আমরা এই পথে এই উঁচু অংশটা অতিক্রম করার পরেই সেই বিখ্যাত সাজেকের একমাত্র মসজিদটা, এবং তারপরেই পেয়ে যাব সেই আদিবাসী কটেজ এবং আদিবাসীদের পল্লী। এখানে একটা বড় আকারের গাছ দেখতে পাচ্ছেন, এটা পাকুর গাছ। সকালের মিষ্টি আলোয় সাজেকের মসজিদটাকে কেমন দেখা যায় তাই তো আমি দেখানোর চেষ্টা করছি। ওই তো আলো ঝলমলা পরিবেশে উঁচু টিলার উপরে সেই সাজেক ভ্যালির একমাত্র মসজিদটি একটু জুম করে দেখাই। ওই তো দেখুন কি সুন্দর, তাই না? এপাশে ফুল বাগিচা, কত সুন্দর। আমি একটু উপরের দিকে উঠছি, এজন্য হাঁপিয়ে উঠতেছি। এই সুন্দর ফুল চত্বরে সাজেক ভ্যালির মসজিদের অপোজিটে রাস্তার ডান সাইডেই সেই আদিবাসী পল্লীর টিকিট কাটার ঘর। এখান থেকে টিকিট কেটেই ভিতরে ঢুকতে হবে। এখানে মানুষজন জড়ো হয়ে আছে টিকিট কাটার জন্য। এখান থেকে টিকিট কাটতে হয়। এই পল্লী সকাল 7টা থেকে 12টা 30 এবং 3টে থেকে 5টা 30 পর্যন্ত খোলা থাকে। টিকিট 30 টাকা হলেও শর্ত ভঙ্গ করলে 200 টাকা জরিমানা। আমি লাইনে দাঁড়িয়ে আছি টিকিট কাটার জন্য অপেক্ষমান। এই তো আমরা টিকিট কেটেছি, 3টে টিকিট নিয়েছি। 3টে টিকিট 30 টাকা মাত্র। হ্যাঁ মাত্র। আর 3টে 30 টাকা, অনেক কম। আর শর্ত ভঙ্গ করলে 200 টাকা জরিমানা। আহা, আমি তো মনে করছি তাজা মানুষ দাঁড়াই রয়েছে ধরু। এই টিকিট দেখবে নাকি? এই যে টিকিট। যাই হোক, এখন এই যে কটেজে মেয়েরা ড্রেস পরে আছে, আমরা সামনে যাচ্ছি। যেখানে কি এগুলো কঙ্কাল কিসের? মানুষ, গরু, বন্য পশুর, অনেক আগের শিকার করা পশুর দাঁত সহ কঙ্কাল, স্কেলিটন না কঙ্কাল। এই তো আদিবাসী কটেজ। আদিবাসীদের সংস্কৃতিকে এখানে বিভিন্নভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমি একা নই, আমার সাথে আছেন আর 2জন আইব আলী ভাই, এই যে হুমায়ুন কবির। আর ওই যে কটেজ গাছের ভিতরে, গাছের উঁচু কাণ্ডের সাথে ঘর তৈরি করা হয়েছে। মেয়েরা তো ছবি তোলার কাজেই ব্যস্ত। ওদিকে সাঁকো আছে, আমরা ওই সাঁকোটা দেখে আসি। হুমায়ুন ওই সাঁকোটা দেখে আসি, সাঁকো দিয়ে কি দেখা যায়। সকালের এই শুভ্র প্রহরে রৌদ্র ঝলমল করছে, সূর্যটা আজকে মিষ্টি মধুর হাসি দিচ্ছে। এদিকে আটকানো, এদিকে ওই দিক থেকে ঢুকতে হয়, কই দিয়ে যেন ওদিকে আসতে হয়। ও বাহিরের পথ, বাহির হওয়ার পথে আমরা সামনে যাব। এটা কি পেয়ারা গাছ? দর্শক, এই সিঁড়ি পথে বাঁশ দিয়ে সিঁড়ি করা হয়েছে লতা গোলমের পরিবেশে। এখানে মেয়েরা ছবি তোলার কাজে ব্যস্ত। আর এই যে বিশালাকার শিং দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ঝুলিয়ে রাখা হয়েছে। কিসের শিং বুঝতে পারছি না, মহিষ নাকি, মহিষের হতে পারে, বন গরুর হতে পারে। আমি একটু ভিতরে, এই কটেজের ভিতরে প্রবেশ করি। এখানে কি আছে? এখানে বেশ কিছু ছবি দেখা যাচ্ছে। আর পরিচিতি পর্বে এখানে থাং সোয়া হপা ছিলেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি এবং প্রাচীনকালে লোসাই সম্প্রদায়ের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন। থাং সোয়া উপাধি অর্জন ছিল সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান এবং প্রকৃতপক্ষে সমস্ত লোসাই পুরুষদের তাদের জীবদ্দশায় অর্জন করা সর্বোচ্চ লক্ষ্য। থাং সোয়া হওয়ার জন্য 2টি উপায় রয়েছে যার মাধ্যমে কেউ কাজটি সম্পাদন করতে পারে, যথা রাম লামা থাংসোয়া অর্থাৎ শিকারের মাধ্যমে, ইন লামা থাংসোয়া যা ঘরোয়া কাজ দ্বারা অর্জন করা হয়। বিস্তারিত ইংরেজি প্রদান করা হয়। এই তো পরিস্থিতিতে লেখা। এখন বাঁশের এই কটেজটার
নিচে পায়ের তলাও কিন্তু মুলি বাঁশের বেড়া ব্যবহার করা হয়েছে। আমি একটু ভিতরে যাই। তারা শিকার কর্মে খুবই এক্সপার্ট ছিলেন লোসাইরা। তাদের শিকারের এই যেখানে কি যেন পুরানো হয়েছে বুঝি না, তারা কি দিয়ে কি করতো, ব্যাম্বোর রুম। এই যেখানে একটা চৌকি পাতা আছে, এই চৌকিতে দুইজন থাকতে পারবে খুব কষ্টে। এই তো এরকমই হয় তাদের ঘরবাড়ি, মজবুত অবশ্য বাঁশ এবং কাঠ সমন্বয়ে তৈরি করা এই কটেজটি। আমি এটা কি ব্যালকনি না, এই ব্যালকনিতে দাঁড়িয়ে আমি চারপাশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওই যে ওই পারে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু মিজোরাম পাহাড়, আর মাঝখানে গভীর গিরিখাত। এ পাশে কলা গাছগুলো আমাদের এলাকার বিছা কলা গাছের মতো অনেক বড় গাছ। এই তো অনেক বড় গাছ দেখতে পাচ্ছেন। আমি আবার নিচের দিকে নেমে যাচ্ছি, অন্য কিছু দেখাবো। উইদাউট শপকিপার, যাই হোক তারপরেও বেচা কেনা চলছে, মানুষ মূল্য পরিশোধ করে যাচ্ছে। মূল্য লেখা আছে কলা 1 পিস 5 টাকা, আর বিন্নি চাউল 120 টাকা। এই যে কলা দেখতে পাচ্ছেন, এই যে পানি আছে এখানে। এই তো খেলনার সামগ্রী এখানে আছে। এই যে একটা বোর্ডে অনেক ছবি দেখতে পাচ্ছি, আর এখানে বড়ই আছে। বড়ইয়ের মশা 1 প্যাকেট। এই যে 1 প্যাকেটের দাম হলো 30 টাকা। আর এই যে হারিকেন রাখা হয়েছে একটা। দারুন দারুন, এই যে ঝুড়ি ফেলার বাক্স। এই যে দোলনায় দুলছে এক ভাই, কাঁঠাল গাছটাকে উনি একেবারে নাড়ায় দিতেছে। এই স্যান্ডেলটা খুলেই গেল। ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি? আপনি কোন পাবনা? ভালো, আমাদের পাশের জেলা মানিকগঞ্জ। আমরা প্রতিবেশী ভাই। উপরের সবকিছু মোটামুটি দেখা হলো। আমি এখন এই আদিবাসী পল্লীর নিচের দিকে চলে যাচ্ছি, দেখি নিচে কি আছে। এই যেখানে একজন দোলনায় বসে আছে, এখানে এই যে খুব বাহারি ফুল দেখতে পাচ্ছেন, কাগজ ফুল বলি আমরা। আর এই পাশে গন্ডার, মনে হয় গন্ডার মূর্তি। এই তো 4-5টা এরকম। আমি আরো নিচে যাব। এখানে ওই যে বাঁশের তৈরি কটেজ দেখতে পাচ্ছি আমি। কটেজের একটু ভিতরে গিয়ে এই কটেজটাও দেখাই আপনাদেরকে। অনেক কটেজ এখানে একটার পর একটা। এই যে পর্যটকেরা ঢুকছে, বের হচ্ছে। এই যেখানে চিত্র দেখতে পাচ্ছেন, প্রিন্ট চিত্র। এই কটেজটা অনেক বড়। এই যেখানে রান্না বান্না কিভাবে করা হয় সেই বিষয়টাই কিন্তু হাঁড়ি চুলার উপরে রেখে বোঝানো হয়েছে। এটা কিন্তু উপরের শেড কিন্তু শন জাতীয় পাহাড়ি এক ধরনের পাতা, শনের মতো আর কি। পাহাড়ি শন কিনা জানি না, শনি তাই না? অনেক মোটা মোটা পাতা। এইটা হচ্ছে যে আপনার এই যারা অপরাধ করতো ওদেরকে এটার উপরে বসায়া এই যে এখানে আসে। হ্যাঁ হ্যাঁ, এইখানে এটা হচ্ছে শাস্তি দেওয়ার রীতি ছিল এরকম। যেখানে হচ্ছে যে তাদেরকে জোর করে বসায় রাখা হইতো এবং নিচে আগুন জ্বালিয়ে শাস্তি দেওয়া হইতো। কঠিন কঠিন শাস্তি। হ্যাঁ, এটা একদম স্বাধীনতার পরে 1972 পর্যন্ত ছিল এটা। হ্যাঁ, এবং ওই লাস্ট যে যাকে শাস্তি দেওয়া হয়েছে, হ্যাঁ, তাকে যে আগুনটা দেওয়া হয়েছিল ওই আগুনের পোড়া অংশটা সেই এখনো পোড়া আছে। অংশটা এখনো আছে, এখনো আছে। ঠিক আছে, ওই আগুনের প্রতীকী দেওয়া আছে। এইটা কি তাহলে? এটা হলো একটা ডোলের মতো দেখা যায়। এটা হচ্ছে পেডি। দেখি তারপরে কি আছে, আমরা সামনে যাই। ভাই আমাকে ব্যাখ্যা করে একটু বোঝালেন বিষয়টা। এই যে আস্ত গাছের গুড়ি, গাছের ঘরের ধর্না হিসেবে আমরা ধর্না বলি মানিকগঞ্জে, ব্যবহার করা হয়েছে। এই পাশে উপজাতীয় সম্ভবত সম্ভ্রান্ত আমির প্রশাসক আর কি, তাদের ছবি এখানে দেওয়া আছে। দেখি উপরে একটু উঠি। এই যে ইনি হলেন লাল ঠাঙ্গা লোসাই
লালথাঙ্গা লোসাই। এই অত্র এলাকার যিনি প্রশাসনিক একজন ব্যক্তিত্ব, প্রশাসনিক কাজ, তাদেরই কিন্তু এখানে ছবি করে রাখা হয়েছে। সিসি ক্যামেরা না, কি সিসি ক্যামেরার মতো তো লাগে। এই যে এখান থেকে বহিরাঙ্গনটা দেখে নিন। আমি এখন নিচে চলে যাচ্ছি, এই কটেজ থেকে বের হচ্ছি। এই তো নিচে নেমে আসলাম, এই কটেজ থেকেই কিন্তু আমি নেমেছি। আর এখন দেখি এখানে কি আছে। ফুল গাছ, আম গাছ দেখতে পাচ্ছি, বৃহৎ আম গাছ। আর এই যে এখানে বসার জন্য গাছের গুড়ি একজোড়া করে পেতে পেতে কিন্তু মানুষের বসার বেঞ্চ তৈরি করা হয়েছে। অভিনব এ ধরনের বেঞ্চ তো দেখি না কোথাও। এইখানে এই আম্রকাননে, আম্রতলায় সেদিনের সেই ইতিহাসকে ফুটিয়ে তোলা হয়েছে, সেদিনের কালচারকে বোঝানো হয়েছে। হারিকেন হাতে এই যে মূর্তি, এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লোসাই কালচারাল ড্যান্স, লোসাইদের যে সাংস্কৃতিক নাচ, তা এই ধরনেরই হ্যাঁ ঠিক এরকম মঞ্চে, এই মঞ্চেই সেই নাচ হতো। আমি দেখি, এই পাশে যাই, ওই যে ওইদিকে আর একটা কটেজ, ওই কটেজে কি আছে দেখে আসি। ওরে বাবা, এটাও তো সেই বাঁশ এবং একসাথে বাঁশ এবং গাছের গুঁড়ি ব্যবহার করা হয়েছে ওঠার জন্য। আমার তো পায়ে সমস্যা, উঠতেই আমার একটু সমস্যা, আর ভেঙে পড়বো নাকি ভয় করে। এই উঠে গেছি, এই উঠে গেছি, এই উঠে গেছি, এই উঠে গেছি, এই উঠে গেছি। এই তো এখানেও অনেক পরিস্থিতিতে কিছু লেখা দেখতে পাচ্ছি। এখানে জলবুক এমন একটা স্থান যেটা সকল অবিবাহিত লোসাই পুরুষদের প্রথাগত আবাসিক থাকার জায়গা, যা গ্রামের নিরাপত্তার স্বার্থে রাত্রি যাপনের জন্য ব্যবহৃত হতো। এখান থেকে তারা আদিবাসীদের উন্নয়ন, কুস্তি, শিকার, শিক্ষা, বিনোদন, ব্যক্তিগত দক্ষতা, নিরাপত্তা শিক্ষা এবং গ্রাম সরকার ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিতেন। এটা একই সাথে ভ্রমণকারীদের ও গ্রাম দেখতে আসা মানুষের বিশ্রামের স্থানও ছিল। 15 বছরের বেশি হলেই জলবুকে ভর্তি হওয়ার যোগ্য বলে বিবেচিত হতো। নারী ও শিশুদের জলবুকের ভিতরে প্রবেশের অনুমতি ছিল না। 6 থেকে 15 বছর বয়সী বালকদের দায়িত্ব ছিল এখানে জ্বালানি কাঠ সরবরাহের, যাতে করে উনুন সবসময় জ্বালানো যায়। ভালো উপা নামের একজন তরুণ কমান্ডার জলবুকের নিয়মকানুন ও দেখাশোনার জন্য দায়িত্বে থাকতেন, যিনি প্রধান ও বয়োজ্যেষ্ঠদের দ্বারা নির্বাচিত হতেন। ব্রিটিশ শাসন আবির্ভূত হবার পরপরই জলবুকের গুরুত্ব কমতে থাকে। প্রথাগত শিক্ষা ও খ্রিস্টীয় ধর্মে দীক্ষাদান শুরু হওয়ার পর থেকে জলবুকের গুরুত্ব জৌলুস কমতে থাকে। এটা হলো জলবুক, এই সম্পর্কে আমি বিস্তারিত বললাম। এইখানে একটা ছবি, এই ছবিটা কি লোসাই ভ্যাংকোলা রিসোর্ট ছবি করা হয়েছে এখানে। এই তো জলবুকটা আমি দেখিয়ে দিলাম। এখন দেখি জলবুকের বহিরাঙ্গনে কি আছে। এখান থেকে নেমে যাচ্ছি আমি। এই স্থানটিতে নামানো আছে, এটা কি বর্ষা, না বর্ষা বলে না ভাই? এটা দিয়ে তো শিকার করার কাজে ব্যবহার করা হতো। এটা কাঠের, এটা নমুনা, লোহার না হলে তো শিকার করা যায় না। এইভাবে দিয়ে দেওয়া হয়। দেখি সামনে যাই। এই যে কটেজের ভিতরে লোসাই বালকেরা পোশাক পরে ঘুরছে। এখানে বসার বেঞ্চ, দোলনা সবই আছে। এই তো এটা হলো আমবাগান এরিয়া। ওই যে দূরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, দূরে জঙ্গলাকীর্ণ, আর এইদিকে হলো রাস্তা। কটেজ আদিবাসীর এই
তাদের যে কৃষ্টি কালচারের যে এরিয়া তা কিন্তু বড় নয়, ছোট, খুবই ছোট। এখানে লোকজন বসে আছে, দেখে একটু একটু ওঠার চেষ্টা করি। এই তো একটু উঠে যাচ্ছি। এই যে রাস্তা, আর ওই পাশে যে পাহাড় দেখতে পাচ্ছেন, ভারতের পাহাড়। দূরের পাহাড়, এটা ভারতের পাহাড় কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে। নিচে নেমে যাচ্ছি আমি। এই ড্যান্স স্পটের পেছনে আরও একটা দোকান দেখতে পাচ্ছি, দোকানদার ছাড়া দোকান, কিন্তু এখানে কোনো জিনিসপত্র নেই। এই তো এতটুকু সময়ের মধ্যে মোটামুটি এই পল্লীটা যে নমুনা এখানে দেখা হয়েই গেল। যারা ড্রেস পরে আছেন তাদের সময় নাকি 20 মিনিট, 20 মিনিটের মধ্যে ছবি তোলা, ভিডিও করা সব সম্পন্ন করতে হবে। এখন ওরা ওই পোশাকগুলো খুলে ফেরত দেবেন। এই যে এখানে একটা দোলনা রয়েছে, এখানে লাল ইন সিপস হোম, সিপস হোম, সিপস হোম, লাল ইন সিপস হোম এরও দিয়ে দেখানো হয়েছে। সম্ভবত ওই সামনের কটেজটা সিপস হোম, প্রধানের যে বাসা। লোসাইদের এসব কিছু দেখলেন, এগুলো লোসাইদের সেই ঘরগুলো আজও আছে, কিন্তু তারা আজকে নেই, মারা গেছেন। তাদের কৃষ্টি কালচারের স্থানটা, তাদের যে প্রশাসনিক যে স্থাপনা তা এখনও টিকে আছে, মানুষ এসে দেখে। এই তো আমি দেখতে পাচ্ছি ওইখানে একটা ছোট্টখাটো অ্যাক্সিডেন্ট। আমার এক আপ ড্রেস পরে ওই কটেজের তলা ভেঙে পড়ে গিয়েছিল, পা নিচে চলে গিয়েছিল। যাই হোক, এরকম দুর্ঘটনা ঘটতেই পারে। এগুলো তো পুরনো হয়ে গেছে অনেকটাই। ওই যে ভেঙে অ্যাক্সিডেন্ট করলো একজন, নিচে তলা ভেঙে পা ভিতরে ঢুকে গেছিল।